আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আজকের ইংরেজি 27তম ক্লাসে আলোচনা করব ন্যারেশন। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি প্লাস জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ন্যারেশন থেকে প্রতি বছরই 1 থেকে 2টা কোশ্চেন দিয়ে থাকে। যে কটা ইউনিভার্সিটির নাম বললাম তার ভিতর দিয়ে থাকে। তো এই ন্যারেশন চেঞ্জিং ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন না কিন্তু, মানে সেন্টেন্স ন্যারেশনটা দিয়ে থাকে। তো এই ন্যারেশনটাই আজকে আমরা শিখব প্রপার ওয়েতে, খুব ভালোভাবে। তো চলো আমাদের ক্লাসটা এখন শুরু করি। ক্লাস শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ফেসবুক গ্রুপে যদি জয়েন না হয়ে থাকো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন হতে পারো। তো প্রথমে আমরা অ্যাডমিশন টেস্টের কিছু কোশ্চেন সলভ করব, দেন আমরা ক্লাসের মূল টপিকে যাব। তো তোমাদের সামনে শো হচ্ছে, দেখো, অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক। এখানে 2টা কোশ্চেন আমরা দিয়েছি। কোশ্চেন নাম্বার 1 সেটা হচ্ছে কাম হেয়ার। এটাকে কি করতে হবে? সেন্টেন্স চেঞ্জ করতে হবে। এখানে আরও কিছু লেখা থাকতে পারে, যে চেঞ্জ দ্য সেন্টেন্স বা চেঞ্জ দ্য ন্যারেশন, এরকম কিছু লেখা থাকতে পারে। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। তো এখানে দেখো, কাম হেয়ার এই কথাটা হচ্ছে একটা ইম্পারেটিভ বাক্য, কারণ ভার্ব দিয়ে শুরু হলে সেন্টেন্সটা হয় ইম্পারেটিভ বাক্য। তো যেহেতু কাম একটা ভার্ব, তাহলে কাম হেয়ার। তাহলে এটাকে চেঞ্জ করব কেমনে? এটাকে চেঞ্জ করার জন্যে এখানে দেখো 4টা অপশন তোমাকে দিয়েছে। তো তুমি যদি ইম্পারেটিভ বাক্যের যদি নিয়মটা যদি না জানো, চেঞ্জ করার যদি নিয়মটা যদি না জানো, তাহলে এখানে এসে ধরা খেয়ে যাবা। তো এখানে আমাদের অ্যান্সার হবে এ নম্বর অ্যান্সার হবে। কত নম্বর? এ নম্বর অ্যান্সার হবে। কেন? আমরা জানি যদি ইম্পারেটিভ বাক্য ভার্ব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে তোমার ইনভার্টেড কমা উঠে যায়, টু বসে। কি বসে? টু বসে। আর মনে করো যে কাম হেয়ার আগে তোমাকে একটা মানে অ্যাজামশন করে নিতে হবে যে পূর্বে কিছু আছে। তাহলে আমরা দেখতে পারি যে হি টোল্ড মি টু গো দেয়ার। এই যে কাম থাকার কারণে গো বসছে, এটা একটা হচ্ছে সময় পরিবর্তন, মানে দূরের বস্তুকে কাছে নিয়ে আসা। এটা হচ্ছে সময় পরিবর্তন বোঝাবে। সেক্ষেত্রে কাম থাকলে গো বসে, আর হেয়ার থাকলে দেয়ার বসে। এটা আমরা পরবর্তীতে শিখব, এই এই ভিডিওতে শিখব, জাস্ট পরে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হি টোল্ড মি টু গো দেয়ার। এই টুটা আসার কারণ হচ্ছে ইম্পারেটিভ বাক্য হওয়ার কারণে টুটা আসছে। ঠিক আছে, ওকে। এখন দেখো নিচে আরেকটা কোশ্চেন, মাদার সেই টু মি ডু নট টেল এ লাই। মা আমাকে বলতেছে ডোন্ট টেল এ লাই, মানে কি মিথ্যা কথা বলো না। তাহলে মা এখানে কি করতেছে? অ্যাডভাইস দিচ্ছে, নাকি আদেশ দিচ্ছে, নাকি অনুরোধ করতেছে? অবভিয়াসলি মা তো একটা উপদেশ দিচ্ছে, তাই না? তাহলে আমাদের এ বাক্যটা একটা অ্যাডভাইসমূলক বাক্য। এ বাক্যটা ইম্পারেটিভ বাক্য, কারণ পরীক্ষাতে ইম্পারেটিভ বাক্যটা খুব বেশি আসে অ্যাডমিশন টেস্টে। তাই ইম্পারেটিভ বাক্যটা খুব ভালোভাবে শিখতে হবে। তো যেহেতু এ বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? যেহেতু বাক্যটা বলতেছে ইনভার্টেড কমার ভিতর কথাটা হচ্ছে অ্যাডভাইসমূলক একটা কথা, তাহলে আমাদের অ্যান্সার হবে বি। তাহলে মাদার সেই টুর পরিবর্তে হবে অ্যাডভাইসড। কেন? ইনভার্টেড কমার ভিতর কথাটা হচ্ছে অ্যাডভাইসমূলক কথা, কারণ মা তার সন্তানকে উপদেশ দিচ্ছে। তাহলে অ্যাডভাইসড মি, তারপর এ যে ইনভার্টেড কমা আছে এটা উঠে যায়, তোমার টু বসে। আর ডু নট মানে নাবোধক বাক্য হলে নটটা আগে বসে। নাবোধক বাক্য যদি হয় তাহলে নটটা আগে বসে, তারপরে টু বসে। টু নট হয় না কখনো কিন্তু। তাই কি হবে? এই নটটা আগে বসছে, টু পরে বসছে। মাথায় রেখো, যদি নট থাকে বাক্যে তাহলে টু এর আগে নট বসবে, তারপরে টু বসবে। তাহলে টু টেল এ লাই যা আছে তাই বসে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি আছে? এই যে নট অ্যাজ এ টু বসলো। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে বি নম্বর অ্যান্সার হবে। ঠিক আছে, তো এটা গেল আমাদের অ্যাডমিশন কোশ্চেন ব্যাংকের কিছু আলোচনা। এখন আমরা মূল ক্লাসে শুরু করি। তো ন্যারেশন আসলে এটা কী? ন্যারেশন কথার মানে হচ্ছে উক্তি। যে কোনো কথা বক্তা নিজের ভাষায় সরাসরি বা বর্ণনাকারী ভাষায় পরোক্ষভাবে বর্ণিত কিনা তার জানার মাধ্যমেকে কী বলে? ন্যারেশন বলে। ন্যারেশন 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার, ডিরেক্ট, ইনডিরেক্ট। প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। তো বক্তার নিজের কথা অবিকল পুনরুক্ত হলে তাকে ডিরেক্ট বলে। যেরকম হি সেইড আই অ্যাম ইল,
এখানে বক্তা নিজেই কথা বলতেছে, নিজের কথা অবিকলভাবে বলতেছে, তাহলে এটা হবে ডিরেক্ট। এটাকে যদি ইনডিরেক্ট করবো কেমনে, বক্তার কথা প্রকাশকের নিজের কথা প্রকাশ করা হলে তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। কি বলে? ইনডিরেক্ট ন্যারেশন বলে। তাহলে হি সেইড দ্যাট হি ওয়াজ ইল, হি সেইড দ্যাট হি ওয়াজ ইল, তাহলে জাস্ট এটাকে আমরা পরিবর্তন করলাম ইনডিরেক্ট ন্যারেশনের মাধ্যমে। ওকে, তো কীভাবে পরিবর্তন করলাম এটা আমরা পরবর্তীতে দেখে নিব, ঠিক আছে? আমি আর এখানে একটু আলোচনা করতেছি না এটা। তারপরে দেখো রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচের পূর্বে যে ভার্ব ব্যবহৃত হয়, এই যে এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং স্পিচের পূর্বে যে ভার্ব ব্যবহৃত হয় তাকে রিপোর্টিং ভার্ব বলে। তাহলে রিপোর্টিং স্পিচটা কোনটা? এই যে ইনভার্টেড কমার ভিতর যে কথাটা থাকবে এটাই হবে রিপোর্টেড স্পিচ হবে। আর ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকবে ওটাকে বলে রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে থাকে যেটা ওটাকে বলে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ সর্বদা ইনভার্টেড কমার ভিতর থাকবে, ঠিক আছে? ওকে, এখন দেখো ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার নিয়মাবলী দেওয়া থাকবে। ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ করতে হবে। আবার কোনো পরীক্ষায় আমি দেখলাম বা ইউনিভার্সিটি একটা কোশ্চেন আমি দেখলাম যেটা ইনডিরেক্ট দিয়েছে, ডিরেক্ট করতে বলছে। তাই তোমাকে দুইটা জিনিসই ভালোভাবে শিখতে হবে। তুমি যদি ডিরেক্ট পারো ইনডিরেক্ট এমনিতে পারবা, আর ইনডিরেক্ট পারলে তো ডিরেক্টও পারতেইছো। তো এখানে দেখো ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্টে পরিণত করতে তোমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে বা পরিবর্তন করতে হবে। তিনটা জিনিস যদি না পরিবর্তন করো তাহলে তুমি ন্যারেশনের হবে না। তোমাকে তিনটা জিনিসই পরিবর্তন করতে হবে যদি সেন্টেন্সে তিনটা জিনিস থাকে। কোনো সেন্টেন্সে একটা দুইটা থাকে, আবার কোনো সেন্টেন্সে তিনটাই জিনিসই থাকে। তো কি কি সেটা? প্রথমত তোমাকে পার্সন পরিবর্তন করতে হবে। এখন পার্সন কি, সে 9 10-এ তোমরা জেনে আসছো পার্সন কি, ঠিক আছে? তাই এখানে আমি আর পার্সনটা বলতেছি না। টেন্স কি, টেন্স সেই ছোটোবেলা থেকে শিখে আসতেছো, ঠিক আছে? টেন্সের পরিবর্তন। দূরত্ববাচক শব্দকে নৈকট্যবাচক শব্দে পরিবর্তন। কথাটা নতুন হতে পারে, ওই যে প্রথমে একটা আমরা এক্সাম্পল করলাম না, কাম থেকে গো করলাম, হেয়ার থেকে দেয়ার করলাম, সেম ওই কথাটা এখানে বলছে যে দূরত্ববাচক শব্দকে নৈকট্যবাচক করা। কাম, এই যে গো করলাম, হেয়ার দেয়ার করলাম, এটারই ব্যবহার এখানে, ঠিক আছে? আর পার্সন তো তোমরা জানো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর টেন্স তো 12 প্রকার। তো এই টেন্সের পরিবর্তনটাই পার্সন পরিবর্তন, আর এই শব্দের পরিবর্তন তোমাকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। তো প্রথমে আসি পার্সন পরিবর্তন। তো তোমাদের কাছে একটা চার্ট তোমাদের সামনে উপস্থিত হলো, সেটা একটু দেখো যে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ এই তিনটা ফর্ম তোমাকে মুখস্থ রাখতে হবে। সেন্টেন্সে তোমার তিনটা ফর্মের যে কোনো একটা ফর্ম থাকতে পারে। তাহলে আয়ের সাবজেক্ট, আই তো সাবজেক্ট, তাই না? তাহলে এর অবজেক্টিভ ফর্ম কি? মি। পসেসিভ ফর্ম হচ্ছে মাই। দেখো না সেন্টেন্সের ভিতরে মাইটা দিয়ে দেয় ইনডিরেক্টে, তখন তোমাকে মাইটা পরিবর্তন করতে হবে। তাহলে মাইটা হচ্ছে পসেসিভ ফর্ম, উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট আস, পসেসিভ হচ্ছে আওয়ার। তারপরে ইউ ইউর, দে দেম দেয়ার, হি হিম হিজ, শি হার, মানে ইত্যাদি। আর কারো যদি নাম হয় সাপোজ রবি, অবজেক্টিভ ফর্ম রবি, আর পসেসিভ হলে রবিস হবে, ঠিক আছে? তারপর ইটস। তো এই যে পার্সনের পরিবর্তন বা সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভের ফর্ম, এই ফর্মটা তোমাকে অবশ্যই ভালোভাবে মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে, কারণ এটা চেঞ্জ করতে হবে সব সময়। ন্যারেশন যদি করে থাকো তাহলে অবশ্যই এগুলো তোমাকে চেঞ্জ করতে হবে। তো নিচে একটা উদাহরণ দেখো, হি সেইড, কি বলতেছে? হি সেইড টু মি আই ওয়াজ সলভিং মাই প্রবলেম উইথ ইউর হেল্প। এখানে কিন্তু তিনটা পার্সন আছে, একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, আর একটা হচ্ছে পসেসিভ, তাই না? একটা বাক্যে তিনটা ফর্ম দিয়ে দিয়েছে, দিতেও পারে পরীক্ষাতে। তোমাকে তিনটা জিনিসই পরিবর্তন করতে হবে। সেটা কেমনে? এখানে দেখো, এই বাক্যটা হচ্ছে একটা অ্যাসার্টিভ বাক্য। সেটা কেমনে চিনব? যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে সেটা হবে অ্যাসার্টিভ বাক্য। তাহলে যেহেতু আই একটা সাবজেক্ট, তো সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে যেহেতু অ্যাসার্টিভ বাক্যে সেইটুর পরিবর্তে টোল্ড বসে, অ্যাসার্টিভ বাক্যে সেইটুর পরিবর্তে কি বসে? টোল কথাটা বসে, আর অবজেক্টটা বসে যায়। আর ইনভার্টেড কমা উঠে যেয়ে বসে হচ্ছে দ্যাট, কি বসে? দ্যাট বসে। তাহলে হি টোল্ড মি দ্যাট, এই যে আই হচ্ছে একটা কোন পার্সন? আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। কাকে ফলো করবে? সাবজেক্টকে ফলো করবে। আই হচ্ছে ফার্স্ট পার্সন, সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে, আর থার্ড পার্সন কোনো পরিবর্তন হয় না।
আমি আবারও বলি, এই যে সাবজেক্ট মানে এক কথা ফার্স্ট পারসন কি কি আছে, আই মি এগুলো না, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তো এই ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টকে ফলো করে পরিবর্তন হবে, আর সেকেন্ড পারসন সবসময় অবজেক্টকে ফলো করবে। কাকে ফলো করবে? অবজেক্টকে ফলো করবে। আর থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না, ও কাউকে ফলো করবে না। তাহলে এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। তাহলে এই যে হি আছে না, এই আইটা ফলো করবে এই হিকে ফলো করবে। তাহলে আয়ের সাবজেক্টিভ ফ্রম হি আছে, তাহলে হি এখানে বসে যাবে। ঠিক আছে, আই যেহেতু সাবজেক্টিভ ফ্রম, যেহেতু সাবজেক্টকে ফলো করবে, মানে হ্যাঁ সাবজেক্টকে ফলো করবে, তাহলে সেই সাবজেক্টিভ ফর্মটা এখানে বসে আসবে। ঠিক আছে, তাহলে আমি বললাম যে ফার্স্ট পারসন সর্বদা সাবজেক্টকে ফলো করবে, অবজেক্টকে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হিটা এখানে বসলো। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় টেন্সের ব্যবহার আছে। সেটা কি? যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? যদি পাস্ট টেন্স থাকে তাহলে কি করবে? তোমাকে অবশ্যই সেটাকে চেঞ্জ করতে হবে। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে তোমাকে কী করতে হবে? পাস্ট পারফেক্টে নিয়ে আসতে হবে। যেহেতু এবাকে দেখো ওয়াজ কথাটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কি আছে? পাস্ট ইনডিফিনিট আছে, তাই না? আবার তুমি আরেকভাবে বলা যাইতে পারে যে এটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে তোমাকে কী করতে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। তুমি এখানে দুইভাবে করতে পারো। যেহেতু এই সেন্টেন্সটা ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। তাহলে পাস্ট পারফেক্টে কেমনে নিয়ে যাবা? তাহলে হি হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাহলে হ্যাড তো যেহেতু পাস্ট টেন্সের উপাদান, তাহলে হ্যাড নিয়ে আসলাম। আর বিনটা হচ্ছে ভার্ব 3, আর সলভিং যেটা দেওয়াই আছে, এটা হচ্ছে টেন্সের ব্যবহার বা টেন্স পরিবর্তন। ওকে, আচ্ছা এটুকু গেল। তারপরে দেখো মাইটা হচ্ছে কোন ফর্ম? পসেসিভ ফর্ম। তাহলে মাই হচ্ছে পসেসিভ ফর্ম, তাহলে কাকে ফলো করবে? অবশ্যই সেটা হচ্ছে সাবজেক্টকে ফলো করবে। ঠিক আছে, কারণ ফার্স্ট পারসন মাই তো ফার্স্ট পারসন থেকে আসছে। তাহলে এটা যেহেতু এই সাবজেক্টকে ফলো করলো, তাহলে সাবজেক্টের পসেসিভ ফর্ম কোনটা? হিজ, তাহলে এই হিজটা এখানে বসে যাবে। আবারও দেখো, মাই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এটা হচ্ছে পসেসিভ ফর্মে আছে, তাহলে এই কাকে ফলো করবে? সাবজেক্টকে ফলো করবে। তাহলে সাবজেক্ট যেহেতু হি আছে, তাহলে হি এর পসেসিভ ফর্মটা তোমাকে নিয়ে আসতে হবে, হিট কিন্তু আসবে না। যেহেতু পসেসিভ ফর্মে আছে, তাহলে এখানে তোমাকে পসেসিভ ফর্মটাই বসাইতে হবে। তাহলে হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, বসলো। প্রবলেম উইথ, এখানে ইয়োরটা হচ্ছে দেখো পসেসিভ ফর্ম, সেম অনুরূপভাবে। তাহলে ইয়োর যেহেতু সেকেন্ড পারসন, তাহলে অবজেক্টকে ফলো করবে। তাহলে এখানে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে মি, তাহলে মি এর এই যে ইউ বসে যাবে, এখানে কি মাই কথাটা বসে যাবে। এই যে দেখো, ইউটা হচ্ছে পসেসিভ ফ্রম সেকেন্ড পারসন, কাকে ফলো করবে? এই যে মিকে ফলো করবে, যেহেতু অবজেক্ট। তাহলে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, কিন্তু এখানে ইওর হচ্ছে পসেসিভ ফর্ম বসেছে, তাহলে এই মি এর পসেসিভ ফর্ম তোমাকে এখানে বসাইতে হবে। তাহলে এখানে মানে মাই কথাটা বসাইলাম। একটু দেখো কিভাবে জিনিসটা হচ্ছে। যদি এই চেঞ্জটা তুমি যদি বুঝতে পারো, তোমার ন্যারেশন ইজি হয়ে যাবে। ঠিক আছে, ন্যারেশনটা ইজি হয়ে যাবে। তুমি যদি শখটা দেখো ভালোভাবে আর এই এক্সাম্পলটা যদি দেখো, তাহলে তুমি তোমার অর্ধেক কাজ আগাই যাবে। একটু মনোযোগ সহকারে ভালো করে জিনিসটা দেখো, ঠিক আছে? ওকে, আশা করি এই বিষয়টা তুমি বুঝতে পারছো। তারপর যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো টেন্সের পরিবর্তন, ডিরেক্ট ন্যারেশনে যদি এই 8 ধরনের টেন্সটা যদি থাকে, কি এই 8 ধরনের টেন্স যদি থাকে, ইনডিরেক্টে তোমাকে এই টেন্সে নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল মনে করো যে ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে তোমাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। আচ্ছা, তো আমাদের এই যে পূর্বে দেখো একটা কি আছে, এই যে সেন্টেন্সটা আছে না, এই যে ডিরেক্ট, এই সেন্টেন্সটা কি আছে? আই ওয়াজ সলভিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স না? এখানে দেখো এই যে পাস্ট কন্টিনিউয়াস 6 নম্বরটা দেখো, পাস্ট কন্টিনিউয়াস আমরা কি করলাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম না? এটাই হচ্ছে পরিবর্তন, টেন্সের পরিবর্তন। তুমি যদি এই টেন্সের পরিবর্তন তুমি জানতে পারো আর পার্সন যদি জানতে পারো, ইজিয়েস্ট হয়ে যাবে তোমার কাছে এই ন্যারেশনটা। ওকে, তারপরে দেখো পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, ফিউচার বা মডাল ভার্ব থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সব কথার এক কথা, এটা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে।
তারপরে পার্সন পরিবর্তন, এগুলো সব ভালোভাবে মনে রাখতে হবে, তা না হলে তুমি ন্যারেশন পারবা না। ঠিক আছে, এগুলো তুমি একটু নোট ডাউন করে নিতে পারো। টেন্সের পরিবর্তন এবার আসি। আমরা তো এখন টেন্স দেখলাম, তারপর পার্সন দেখলাম, এখন আমরা টেন্সের পরিবর্তন দেখি। তো দেখো টেন্সের যে আটটা পরিবর্তন আছে, তো আটটা পরিবর্তন আমি দেখাচ্ছি না, আমি সর্বমোট 4টা পরিবর্তন তোমাদের দেখাবো। 4টা পরিবর্তনই বেশি আসে, তারপর তোমাকে প্রত্যেকটা পরিবর্তন কিন্তু দেখতে হবে। এই যে এগুলো, এই 8টা পরিবর্তন কি তোমাকে দেখতে হবে, কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তো নাম্বার 1 দেখো, রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট এবং ফিউচার। এই যে রিপোর্টিং ভার্ব, এই যে ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বে কি বলতেছে, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হলে, মানে এই অংশটুকু যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, যেহেতু এখানে এস আছে সেইস আছে, এটা প্রেজেন্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ, এই যে রিপোর্টেড স্পিচ এই ব্র্যাকেটের ভিতর, এর টেন্স পরিবর্তন করতে হয় না। সোজা কথা, ইনভার্টেড কমার বাইরে যদি রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, রিপোর্টেড স্পিচের ভিতর কোনো প্রকার কিছু চেঞ্জ হবে না বা কোনো টেন্স পরিবর্তন হবে না। টেন্স পরিবর্তন হবে না, কিন্তু পার্সন ভার্ব এগুলো চেঞ্জ পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে দেখো ইনডিরেক্ট আমরা কী করলাম, হি সেইজ টু মি, যেহেতু এটা অ্যাসার্টিভ বাক্য, যেহেতু আই দিয়ে শুরু হয়েছে সাবজেক্ট, তাহলে ইনভার্টেড কমাতে দ্যাট বসলো, আইটা ফলো করলো কাকে, সাবজেক্টকে ফলো করবে, যে হিকে ফলো করলো, তাহলে হি এর সাবজেক্ট ফ্রম কি হি, তাই না? ওকে, তারপরে এম ভার পরিবর্তন হলো, তাহলে হি ইজ বিজি, কারণ হি এর সাথে এম তো যায় না, তাই না? তাহলে হি ইজ বিজি, এটাই হচ্ছে পরিবর্তন। কতটা ইজি দেখো, জাস্ট তোমাকে কিছু বিষয় মনে রাখতে পারলে যথেষ্ট। দ্বিতীয়ত দেখো, প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজটি অনুরূপ পাস্ট টেন্স হবে। মানে প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজটাও পাস্ট টেন্স হবে। তাহলে এখানে দেখো হি সেইড আছে, এটা পাস্ট টেন্স, তাহলে তোমাকে কী করতে হবে, এই যে ব্র্যাকেটের ভিতর যে ইনভার্টেড কমা এর ভেতরেও কী করতে হবে, তোমাকে পাস্ট টেন্স নিয়ে আসতে হবে। এখানে দেখো যেটা বলছিলাম যে সেইড হচ্ছে পাস্ট টেন্সের উপাদান, কারণ এটা পাস্ট টেন্স, তাহলে তোমাকে ইনভার্টেড কমার ভিতরে তো পাস্ট টেন্সটা নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে বিষয়ে বলতেছে, প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্স, সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে পাস্ট টেন্সই হবে। তাহলে সেইড বসলো, তারপরে কি আছে, দ্যাট কথাটা বসলো, ইনভার্টেড কমা উঠে যায়, আইটা ফলো করলো সাবজেক্টকে, সাবজেক্ট বসলো হি, আর রাইটকে ভার্ব টু করে দিলাম অট, তারপরে কী বল, অট আর লেটার, ফুল স্টপ। ঠিক আছে, বসে গেল, আর কোনো কিছু চেঞ্জ এখানে হবে না, এটুকুই জাস্ট বলতেছে। ঠিক আছে, পরবর্তী 3 নম্বর দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এক্সাম্পল দেখো, হি সেইড টু মি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, এটা আমরা পূর্বে দেখেছি এই ধরনের এক্সাম্পল। সেটা হচ্ছে যেখানে দেখো ইনভার্টেড কমার ভিতরে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এই যে হ্যাভ প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস ভার্বের সাথে আইএনজিটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। তাহলে এটাকে কী করতে হবে, পাস্ট পারফেক্টে নিয়ে আসতে হবে। তাহলে সেই টুর পরিবর্তে টোল কথাটা বসলো, মি অবজেক্ট বসে গেল, ইনভার্টেড কমা উঠে যে দ্যাট কথাটা বসলো, আইটা ফলো করলো সাবজেক্টকে, সাবজেক্টের পরিবর্তে হি কথাটা বসে গেল, আর হ্যাভ বিন যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের উপাদান কি, হ্যাড বিন, হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, এটুকুই, আর কোনো কিছু পরিবর্তন হয়নি এখানে। তারপরে দেখো, পাস্ট ইনডেফিনিট পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট হয়। সেন্টেন্সটা যদি পাস্ট ইনডেফিনিট হয় কোনটায়, ইনভার্টেড কমা। আরেকটা বিষয় এখানে আমি বলি, ইনভার্টেড কমার ভিতর দেখবা টেন্সটা কোন টেন্স আছে, সেই টেন্স অনুযায়ী তুমি পরিবর্তন করবা অন্য টেন্স। এই যে আমাদের এই ব্র্যাকেটের ভিতর কিন্তু ইনভার্টেড কমার ভিতর কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, তা আমরা পাস্ট পারফেক্ট করছি। ইনভার্টেড কমার ভিতর দেখো পাস্ট ইনডেফিনিট আছে, যে লেফট, আমরা কী করবো এখন, পাস্ট পারফেক্টে নিয়ে আসবো। তাহলে সেই টুর পরিবর্তে টোল মি অবজেক্ট যা আছে তাই, যেটা পরিবর্তন হয় যেভাবে, আইটা ফলো করলো সাবজেক্টকে, ইউ কথাটা বসে গেল সাবজেক্ট, আর লেফট যেহেতু ভার্ব 2, তাহলে তোমাকে কী করতে হবে, হ্যাড প্লাস ভার্ব 3 নিয়ে আসতে হবে, কারণ এটা একটা রুলস। ভার্ব 2 থাকলে কি হয়, হ্যাড, আচ্ছা লেখা এখানে হচ্ছে না, হ্যাড প্লাস ভার্ব 3, ওকে, হ্যাড প্লাস ভার্ব 3 হয়, তাহলে সেক্ষেত্রে হ্যাড প্লাস ভার্ব 3 বসে গেল দ্য প্লেস, এটা হচ্ছে বিষয়। এখন আসি অ্যাডভার্বস অ্যান্ড ডেমনস্ট্রেটিভস এর পরিবর্তন, ওই যে দূরের বস্তুকে কাছে নিয়ে আসা, এটাই হচ্ছে বিষয়। যেখানে দিস থাকলে দ্যাট হবে, দেশ থাকলে দোজ হবে, হিদার হায়দার থাকলে দিদার হবে, হেন্স থাকলে দেন্স, হেয়ার থাকলে দেয়ার। এই যে হেয়ারটা দেখতেছো,
আমরা প্রথমে একটা করছিলাম এক্সাম্পল, ওই জায়গাতে হেয়ার ছিল। তারপর এগো থাকলে তোমাকে বিফোরও লিখতে হবে, নাও থাকলে দেন অথবা অ্যাট দ্য মুভমেন্ট লিখতে পারো, দাস থাকলে সো অথবা ইন দিস ওয়ে, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, আবার লেখা যেতে পারে দ্য ডে বিফোর। অনুরূপভাবে এই যে বিষয়গুলো না আছে 16টা আইটেম কিন্তু আসে না এখান থেকে। তোমার এই যে দিস তারপরে যে হেয়ার, এগো, নাও, টুডে, টু নাইট, ইয়েস্টারডে, টুমোরো, তারপরে নেক্সট উইক, এগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো পরীক্ষাতে থাকে কিছুটা, এগুলো একটু ভালো করে পড়বা। বাকিগুলো সবই পড়বা, জাস্ট একটু বেশি করে পড়বা, যেগুলো দেখাই দিলাম, ঠিক আছে। এই অংশটাকে তুমি একটু স্ক্রিনশট দিয়ে অথবা নোট ডাউন করে নিতে পারো, অনেক উপকার হবে। এখন যেটা দেখলাম আমার দূরের বস্তু কাছে কি, ওটাকে এখন আমরা অজানা কিছু কথা আছে সেটা আমরা দেখি। ডিরেক্টে কাম থাকলে ইনডিরেক্টে গো হয়। হি সেড টু মি আই হ্যাভ কাম হেয়ার, তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গান দেয়ার। কী হলো? গান দেয়ার। কেন গান হলো? এখন আসো মজার বিষয়। এই যে সেইড, এটা হচ্ছে কি পাস্ট টেন্স, তাহলে এখানে তোমাকে কী করতে হবে? পাস্ট টেন্সে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমাদের হি টোল্ড মি দ্যাট হি হ্যাড, কী কারণে? সেইডটুর কারণে হ্যাড কথাটা আসলো। তাহলে হি হ্যাড, কাম থাকলে যেহেতু গো হয়, তাহলে হ্যাডের পরে যেহেতু ভার্ব থ্রি বসে, সেই ক্ষেত্রে আমরা কী করলাম? হ্যাড গান দেয়ার, হেয়ার আছে দেয়ার বসলো, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। এখানে যদি শুধুমাত্র আই কাম হেয়ার থাকতো তাহলে আই গো দেয়ার হতো শুধুমাত্র, যেহেতু হ্যাভ কথাটা বসছে প্রেজেন্ট পারফেক্টে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা। তাহলে তোমাকে কী করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। এই যে ইনভার্টেড কমার ভিতরে হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছে, তাহলে তোমাকে ইনডিরেক্টে কী করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। তো সেটাই আমরা করছি, হ্যাড প্লাস ভার্ব থ্রি পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে বিষয়। 2 নম্বর দেখো, ডিরেক্টে কাম ইন অথবা ব্যাক থাকলে ইনডিরেক্টে কাম ইন অথবা ব্যাকই হয়। হি সেড টু মি মে আই কাম ইন, আমরা বলি না মে আই কাম ইন স্যার, এরকম। তাহলে হি আক্সড মি, কারণ তুমি এটা আক্স করতেছো, ইনডিরেক্ট মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কেমনে? এই যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে তাই। তাহলে আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইটুর পরিবর্তে আক্সড বসে, ইনভার্টেড কমা উঠে ইফ বা হোয়েটার বসে, তাহলে আমরা এখানে ইফ দিতে পারি অথবা হোয়েটারও দিতে পারি। তাহলে হি কুড, মেয়ে থাকলে কুড কথাটা বসলো। আচ্ছা, এই যে প্রথমে কিন্তু সাবজেক্ট নিয়ে আসতে হবে, মেয়ে আসে বলে তাই কিন্তু দিব না। তাহলে আইটা ফলো করলো সাবজেক্টকে, হি বসলো, মেয়ে মাইট যাই থাকুক কুড কথাটা বসলো, কাম ইন। তাহলে মেয়ে থাকলে কুড ফর পারমিশন, ওকে। মেয়ে মানে পারমিশন বোঝানোর ক্ষেত্রে কুডটা ব্যবহার করতে হবে। তারপরে দেখো ডিরেক্টে যদি ব্রিং থাকে তাহলে ইনডিরেক্টে টেক হয়। তাহলে ব্রিং, তাহলে যেহেতু ব্রিং একটা ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স এটা একটা, তাহলে সেইটুর পরিবর্তে অর্ডার করতেছে, মানে ব্রিং মানে আনা, মানিটা টাকাটা আনো এখানে, এরকম অর্ডার করতেছে। তাহলে মি টু টেক দ্য মানি, জাস্ট পরিবর্তন হয়েছে, ব্রিংয়ের কারণে টেক বসলো। আর টু তো তোমরা জানো যে ইম্পারেটিভ বাক্যে টু বসে, ইনভার্টেড কমা উঠে যায়, এটাই পরিবর্তন। এখন আসি মূল বিষয়, 5 প্রকার সেন্টেন্সের নেরেশনের পরিবর্তন। আমরা শিখব শুধুমাত্র 3টা, অ্যাসার্টিভ, ইন্টারেটিভ আর ইম্পারেটিভ। বাকি যে অপটেটিভ আর এক্সক্লেমেটিভ, পরীক্ষাতে খুব একটা আসে না, খুবই কম, ভেরি রেয়ার, এ কারণে বেশি কমন বা বেশি ইম্পর্ট্যান্ট। তো স্ক্রিনে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের 3টা বিষয়, রিপোর্টেড ভার্বের কনজাংশন দ্যাট যোগ করে কমা বা ইনভার্টেড কমা বাদ দিতে হয়, মানে ইনভার্টেড কমা উঠে যে দ্যাট কথাটা বসে, সোজা হিসাব। সাধারণত রিপোর্টিং ভার্বের কোনই পরিবর্তন হয় না এখানে, তবে সেইড টু যদি হয় প্লাস অবজেক্ট থাকলে সেক্ষেত্রে টোল প্লাস অবজেক্ট কথাটা বসে। সেইড টু প্লাস অবজেক্ট থাকলে সেই ক্ষেত্রে কী বসে? টোল প্লাস অবজেক্ট হয়। পূর্বে বর্ণিত নিয়ম অনুযায়ী রিপোর্টেড স্পেসে পার্সন টেন্স পরিবর্তন করতে হবে। এক্সাম্পল দেখো, মুরাদ টোল্ড মি কমা ইনভার্টেড কমা আই শ্যাল গো উইথ ইউ। তাহলে এই যে টোল্ড মি তোমাকে বসাই দিয়েছে, এক্সট্রা কিছু পরিবর্তন এখানে করতে হবে না। তাহলে মুরাদ টোল্ড মি, এখানে যদি সেইড টু মি থাকতো তাহলে টোল কথাটা বসতো, আর যেহেতু এখানে টোল্ড মি বলে দিয়েছে এক্সট্রা করে আর কিছু চেঞ্জ করা লাগবে না। তাহলে টোল্ড মি ইনভার্টেড কমা উঠেছে দ্যাট, তারপরে আইটা ফলো করলো সাবজেক্টকে, মুরাদ যেহেতু সাবজেক্ট হি, তাহলে হি কথাটা বসলো। শ্যাল যাই থাকুক, ক্যান থাকুক, কী হবে? শ্যাল থাকলে উড হবে, আর ক্যান থাকলে কুড হবে, আর মেয়ে থাকলে কুড হবে, ইত্যাদি আইটেম। আর দেন হি উড গো উইথ ইউ উইথ মি, আর আমরা তো জানি মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান হয়, তাহলে সেক্ষেত্রে গো কথাটা বসলো। আচ্ছা, তো ইউ হচ্ছে এখানে দেখো সেকেন্ড পারসন, কাকে ফলো করবে? এই যে সাবজেক্টকে ফলো করবে।
তাহলে ইউ যেহেতু অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে তোমার এই মি একটা অবজেক্টিভ ফর্ম, তাহলে মি কথাটাই বসলো এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুইটা জিনিস দেখব। যদি রিপোর্টেড স্পিচ প্রশ্নবোধক বাক্য হয় তাহলে রিপোর্টিং ভার্ব আস্ক বা ইনকোয়ার দ্বারা পরিবর্তন করতে হবে এবং ইন্ট্রোডাক্টরি এর পরে ভার্ব ইফ বা হোয়েটার যোগ করতে হবে। প্রশ্নবোধক বাক্যটি সাধারণত বিবৃতিমূলক বাক্যে পরিবর্তন হয়, মানে প্রশ্নবোধক বাক্যটা অ্যাসার্টিভে চলে যাবে। তো সেটা কেমনে এক্সাম্পলে দেখি, যে হাসান সেই টু মি আর ইউ হ্যাপি, এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। কেমনে, এই যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাই অবশ্যই দেওয়া থাকবে প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু যখন তুমি পরিবর্তন করবা তখন প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে না, দিলেই কিন্তু ভুল। ওকে, তাহলে ইন্টারোগেটিভ কারণ হওয়ার কারণে সেই টুর পরিবর্তে আস্কড কথাটা বসলো, ইনভার্টেড কমা উঠেছে, ইফ অথবা হোয়েটার যে কোনোটা ইউজ করতে পারো, তবে চেষ্টা করবা ইফটা ইউজ করার, হোয়েটারটা করলে বানানটা ভুল যাইতে পারে, বাদ দিবা। দেন তোমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে ইউ যেহেতু এখানে সেকেন্ড পারসন, মানে এখানে তোমার ইউটা হচ্ছে মানে আর ইউ যেহেতু বলতেছে, তো এখানে পার্সনটাকে সাবজেক্ট হিসেবে ধরে নিতে হবে। তাহলে এখানে এক্সাম্পলটা দেখো, হাসান সেইড টু মি আর ইউ হ্যাপি। এ বাক্যে দেখো সেই টুর পরিবর্তে আস্কড কথাটা বসলো। কেন আস্কড কথাটা বসলো? কারণ এটা ইন্টারোগেটিভ বাক্য, তাই। আর ইনভার্টেড কমা হচ্ছে ইফ বা হোয়েটার বসে, তুমি ইফটা ইউজ করবা, হোয়েটার বানানটা হয়তো বা ভুল টুল যাইতে পারে, সেক্ষেত্রে একটু সিরিয়াস হয়ে ইফটা লেখার চেষ্টা করবা। আর ইউ যেহেতু সেকেন্ড পারসন, কাকে ফলো করবে? সাবজেক্টকে অবজেক্টকে ফলো করবে। ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে মি বসার কথা, কিন্তু আমাদের এখানে সাবজেক্ট লাগবে। তাহলে মি এর সাবজেক্ট কি? আই, তাহলে আই কথাটা বসলো। আর আর এর মানে আই আর তো কখনো হয় না, তাহলে আইটাকে কী করতে হবে? এই যে এখানে আর আছে, ওয়াজ করে দিতে হবে, মানে ভার্ব ওয়ান আছে, ভার্ব টু করে দিতে হবে। সেটা আমরা তো জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট করতে হয়। তাহলে আই ওয়াজ হ্যাপি, যে লাস্টে ফুল স্টপ, এটুকুই পরিবর্তন, তাছাড়া কিছু আর পরিবর্তন এখানে নাই খো। কিন্তু 2 নম্বর দেখো বলছে, রিপোর্টেড স্পিচ যদি ডাব্লিউএস ওয়ার্ড হু, হুইজ, হোয়াট, হোয়ার, হোয়াই, হোয়েন, হোম কিংবা ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দ্বারা শুরু হয়, তবে হোয়েটার বা ইফ এর দরকার নাই খো। এক্সাম্পল দেখো, শি সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং। তাহলে সেই টুর পরিবর্তে আস্কড কথাটা বসলো মি, এখানে আমাদের বসার কথা ছিল ইফ। কেন বসলো না? কারণ এটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয়েছে, কিন্তু এখানে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয় নাই, তাই এখানে ইফ বসছে। আর এখানে যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের এখানে ইফের কোনো প্রয়োজন নাই, জাস্ট হোয়ার দিয়ে শুরু হবে। দেন এই যে ইউ ফলো করবে কাকে? অবজেক্টকে। তাহলে সেম অনুরূপভাবেই, তাহলে ইউ এর অবজেক্ট হচ্ছে মি, তাহলে মি এর সাবজেক্ট ফর্ম এখানে নিয়ে আসতে হবে আই, আর কারণে ওয়াজ বসলো গোয়িং, যা আছে তাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে পাস্ট কন্টিনিউয়াস করলাম, এটুকুই। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, খুব ভালোভাবে শিখে নেবা, তাহলেই হবে। এখন যে আইটেমটা শিখবো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, যেটাকে বলা হয় ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে ইনডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বকে অর্থ অনুযায়ী টেল, আস্ক, রিকোয়েস্ট বা কমান্ড ব্যবহৃত হয়। ওই যে ইনভার্টেড কমার ভিতর যেটা থাকবে, যদি অর্ডার বোঝায় তাহলে অর্ডার হবে, কমান্ড বোঝালে কমান্ড, রিকোয়েস্ট বোঝালে রিকোয়েস্ট হবে, ইত্যাদি পরিবর্তন করতে হবে। এবং ইম্পারেটিভ মোডে পরিবর্তন করতে হলে টু ব্যবহৃত হবে, মানে ইনভার্টেড কমা উঠেছে, টু কথাটা বসবে। তো এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে সেই টু হিজ সন ডু নট গো টু দ্য সিনেমা, মানে হি তার সন পুত্রদের বলতেছে ডু নট গো টু দ্য সিনেমা, সিনেমাতে যাইও না। তাহলে কি করতেছে? এখানে অ্যাডভাইস করতেছে, তাই না? তাহলে সেক্ষেত্রে সেই টুর পরিবর্তে আমরা অ্যাডভাইস লিখলাম, হিজ সন অবজেক্ট বসলো, ইনভার্টেড কমা উঠেছে, নট কথাটা বসে, মানে টু কথাটা বসার কথা এখানে, কিন্তু নট কেন আসলো? আমি প্রথমে দেখে বলেছিলাম ইম্পারেটিভ বাক্যে যদি নট থাকে ইনভার্টেড কমার ভিতরে, তাহলে নটটা আগে বসবে, টুটা পরে বসবে। এখানে যদি নটটা যদি না থাকতো তাহলে টুটা আমি লিখতাম, কিন্তু টু বসেছে, তাই টু এর আগে কী বসবে? নট কথাটা বসবে। তাহলে নট টু গো টু দ্য সিনেমা, জাস্ট উল্টাটা হবে, নট টু গো টু দ্য সিনেমা, এটুকুই, আর কোনো কিছু পরিবর্তন এখানে হবে না। 2 নম্বর দেখো, সেন্টেন্সের মধ্যে লেট থাকলে এবং তাতে যদি প্রস্তাব বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বটি প্রপোজ বা সাজেস্টে রূপান্তরিত হবে। যদি প্রস্তাব বোঝায় সেক্ষেত্রে প্রপোজ অথবা সাজেস্ট বোঝাবে। তো লেট না এই রিপোর্টেড স্পিচে লেট না বসে শুড ব্যবহৃত হবে। এক্সাম্পল দেখি, হি সেইড লেট আস গো আউট ফর এ ওয়াক। তাহলে গো আউট ফর এ ওয়াক মানে তুমি কাকে যেন বলতেছো যে চলো আমরা হাঁটি, তোমাকে ওকে বলতেছে, প্রস্তাব করতেছে চলো আমরা হাঁটি। তাহলে সেক্ষেত্রে এখানে প্রস্তাব বোঝাচ্ছে, এক্ষেত্রে প্রস্তাব।
তাহলে প্রস্তাব বোঝার কারণে তুমি প্রপোজ অথবা সাজেস্ট ইউজ করতে পারো। তাহলে হি প্রপোজড দ্যাট, এটা আবার অ্যাসেটিভের ক্ষেত্রে দ্যাট কথাটা বসবে। দ্যাট যেহেতু এই যে লেট আসের কারণে দে বসলো, তাহলে দে শুড, লেট থাকার কারণে শুড কথাটা বসলো, তাহলে গো আউট ফর এ ওয়াক। এই যে আজ থাকার কারণে দে বসলো, যেহেতু আজ হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কোন ফর্মে আছে, সেটা কি অবজেক্ট ফর্ম না, তাহলে এখানে তো অবজেক্ট বসবে না, সাবজেক্ট ফর্মে। তাহলে আসের ফর্ম কি উই, যেহেতু দুজন বলতেছে তাহলে দে কথাটা বসবে। তাহলে দে শুড গো আউট ফর এ ওয়াক, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রেখো। জাস্ট এটা পরিবর্তন হবে, লেট আস থাকলে দে শুড কথাটা বেশি ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে। তো ইম্পারেটিভ বাক্যটা সেন্টেন্স এটাই। আরেকটা হচ্ছে লেট দ্বারা যদি প্রস্তাব না বোঝা সেক্ষেত্রে এখানে মাইট কথাটা বসে, এখান থেকে মাইট কথাটা বসে। তো ওটা খুব ভেরি রেয়ার আসে, কিন্তু এই দুটা টপিক বা দুটা রুলস খুব বেশি ইম্পর্টেন্ট থাকে। ওকে, তো এই ছিল তোমাদের ন্যারেশনের যাবতীয় ইনফরমেশন। যদি ভালো লেগে থাকে লাইক দিও, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর যদি কোনো প্রকার কোশ্চেন থাকে অথবা যদি ভুল ধরা পড়ে তোমাদের কাছে, অবশ্যই কমেন্টে জানাও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা দেখার জন্য।